হরিতলা নাট মন্দিরে বসে আমি আর অলোক বেশ অনেকক্ষণ ধরে গল্প করছি। প্রায় 1.5 বছর পর গ্রামে এসেছি। কত জমে থাকা গল্প, কখন যে দুপুর গড়িয়ে গেছিল খেয়াল নেই। বিলাস, এবার থাম, অনেক বেলা হয়েছে। চল, আজ আমার বাড়িতে খেয়ে নিবি। কি? না না না, একদম নয়। মা বাড়িতে এত কিছু রান্না করেছে, তুই বরং চল, আমার সাথে চল, বাড়িতে খেয়ে নিবি। আরে এই গ্রামে কি অতিথি হয়ে এসেছে রে? হ্যাঁ, আমি না তুই? হে, দেখ তো, তোর জন্য একটা জিনিস এনেছিলাম, একদম ভুলে গেছি দিতে। পকেট থেকে গোটা কতক জামরুল বের করে আমার সামনে ধরলো অলোক। এগুলো তোদের পাশের ওই গাছটার না? হ্যাঁ। এতক্ষণ দিসনি? দে তাড়াতাড়ি। তারপর তোর ইনস্টিটিউটের কাজ কেমন চলছে? ওখানে এখন আর কাজ করছি না। ও মা, ছেড়ে দিয়েছিস? জানি না তো। না, আসলে একটা ঝামেলা হয়েছিল। বছর 2 হয়ে গেল আমি একটা অন্য কোম্পানিতে জয়েন করেছি। মাইনেপত্রও ঠিকঠাক দিচ্ছে। অলোকদা, তুমি এখানে? আমি তোমায় কোথায় কোথায় খুঁজে বেড়াচ্ছি। কেন রে অরণ্য, কি হয়েছে? সামনে তাকাতেই দেখলাম অরণ্য দাঁড়িয়ে আছে। আমাদেরই পাড়ার ছেলে। ঠিক ওর পিছনে দাঁড় করানো একটা হুইল চেয়ার। সেখানে একটি কম বয়সী মেয়ে বসে রয়েছে। আরে কি হয়েছে বলবি তো? তোর সাথে ও কে? বলছি দাদা, সব বলছি। বাড়ি ফেরার সময় হঠাৎ বড় রাস্তার মাঝে ওনাকে দেখলাম। একটা লরি চাপা দিয়ে দিচ্ছিল, আর একটু হলেই বড়সড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারত। আমি কোনো মতে ওনাকে লরির সামনে থেকে উদ্ধার করি। মনে হলো মেয়েটাকে কোথায় যেন দেখেছি। মুখটা কেমন চেনা চেনা লাগলো। যাক, সে তো খুব ভালো কথা, তুই ওনাকে বাঁচিয়েছিস। তা ওনাকে বাড়ি দিয়ে আসার ব্যবস্থা করিসনি কেন? ওটাই তো সমস্যা। বাড়ি থাকলে তো দিয়ে আসবো। মানে উনি তো বলছেন ওনার কেউ নেই, অনাথ। আমি আর অলোক একে অপরের মুখের দিকে তাকালাম। আমাকে নিয়ে আপনারা ব্যস্ত হবেন না। আমি কারোর বোঝা হয়ে বাঁচতে চাই না। বিশ্বাস করুন, আমি অনাথ। এই পৃথিবীতে নিজের বলতে কেউ নেই। আমার কোথাও যাওয়ার জায়গা নেই দাদা। আমি চোখে দেখতে পাই না, আমার পা দুটো অচল। কিভাবে বাঁচব? আমার মতো মানুষের বেঁচে না থাকাই ভালো। কিন্তু উনি আমাকে বাঁচিয়ে দিলেন। ছি ছি, আপনি এ কি বলছেন বোন? আপনার এই অবস্থা দেখে আমাদের সত্যি খুব খারাপ লাগছে। আচ্ছা অরণ্য, এই নিধিরামদার আশ্রমে একবার খোঁজ নিয়েছিস? হ্যাঁ গো দাদা, কাছাকাছি সব আশ্রমেই খোঁজ নিয়েছি, কিন্তু কোনো ফল হয়নি। তাই তো তোমাদের কাছে এলাম। ওনাকে এভাবে একা ছেড়ে দেওয়া ঠিক হবে না। না না, একা ছেড়ে দেওয়ার প্রশ্ন ওঠে না। কি বলিস অলোক? হ্যাঁ, ঠিকই তো, কিন্তু করবোটাই বা কি? অলোক, একটু ওদিকে চল তো। একলা মেয়ে মানুষ, তার ওপর হাঁটতে পারে না, চোখে দেখতে পায় না। এখন তাহলে কি করা যায় বলতো? একা মেয়ে মানুষকে কেউ রাখবে না। আশ্রমই ওনার জন্য উপযুক্ত, কিন্তু এখন তো পাওয়া যাচ্ছে না কোনো আশ্রম। শুনলি তো, একটা উপায় আছে। যতদিন না ঠিকঠাক কোনো আশ্রমের খোঁজ পাওয়া যাচ্ছে, ততদিন আমার বাড়িতেই না হয় থাকুক। মা আছে বাড়িতে, আর তাছাড়া আমাদের তো অনেকগুলো ফাঁকা ঘর, কেউ থাকে না। কিছুদিন থাকলে যদি মেয়েটার কোনো উপকার হয়, অসুবিধে কি? অসুবিধে আর কি, কিন্তু অচেনা একটা মেয়েকে কি বাড়িতে কাকিমা রাখবে? না না, মা আপত্তি করবে না। কিছু উপায় হলো? উপায় বলতে, ওনার যদি কোনো আপত্তি না থাকে, তাহলে যতদিন না ভালো কোনো আশ্রমের সন্ধান পাচ্ছি, ততদিন আমার বাড়িতে ওনাকে রাখতে পারি। বাঁচালে বিলাসদা, তাহলে তো খুবই নিশ্চিন্ত হওয়া গেল। দেখলাম আমার কথা শুনে মেয়েটা কোনো আপত্তি করল না। চল তাহলে বাড়ি যাওয়া যাক। আরে ওনার নামই তো জানা হলো না। আমি মৌ। বেশ, অরণ্য তুই মৌকে নিয়ে আয়। অলোক, তুইও চল আমার সাথে। মা,
ও মা, একটু এদিকে আসো তো। তোর এতক্ষণে ফেরার সময় হলো? দুপুর গড়িয়ে তো বিকেল হতে চললো, কখন আর খাবি? একবার এসো এদিকে তাড়াতাড়ি। আসছি, দাঁড়া। ঘরে এসে মা আমাদের সবাইকে একসাথে দিকে চমকে গেল। কি ব্যাপার? কি হয়েছে? তোরা সবাই ওকে? আমি তোমায় সব বলছি মা। ও মৌ, কিছুক্ষণ আগে অরণ্য লরির সামনে থেকে ওকে উদ্ধার করেছে। ওর কেউ নেই, তাই আমি বললাম যতদিন না ভালো কোনো আশ্রমের কোনো বন্দোবস্ত হচ্ছে ততদিন যদি ও এখানে থাকে। মনে হলো মা কোনো আপত্তি করবে না। আহারে, তা বেশ তো, থাক না। মুখটা একেবারে শুকিয়ে গেছে গো। তুমি কিছু খেয়েছো মা? আমাদের কারোরই কিছু খাওয়া হয়নি, তুমি যদি কিছু ব্যবস্থা করো। সে কি, শিগগির হাত মুখ ধুয়ে আয় তোরা, অনেক বেলা হলো। আমি খাবার বাড়ছি, তাড়াতাড়ি আয়। দেখলাম মা নিজের হাতে মৌকে খাইয়ে দিচ্ছে। এমন অসহায় নিরুপায় দুর্দশাগ্রস্ত মেয়েটাকে দেখলে যে কারোর সহানুভূতি জায়গাটাই স্বাভাবিক, কিন্তু তবুও মেয়েটার মুখে খুব চেনা একটা ভাব আমি লক্ষ্য করলাম। কোথায় দেখেছি মেয়েটাকে যে এত চেনা লাগছে? অনেক ভেবে কিচ্ছু মনে করতে পারলাম না। কি রে, খাবারটা খা। হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি। গ্রামের সব বন্ধুর বাড়িতে ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে গেল। বছরান্তে একবার আসি, কিন্তু গ্রামে এলে দিনের শেষে নিজের বাড়িতে খানিক সময় কাটানোটা আমার অভ্যেস। বইয়ের তাক থেকে একটা শরৎ রচনাবলী বের করে গায়ে এলিয়ে বসলাম বিছানায়। পড়তে পড়তে কখন যে চোখ লেগে গিয়েছিল খেয়াল নেই। ঘুম ভাঙল যখন, তখন দেওয়াল ঘড়িটায় রাত 11টার ঘন্টা বাজছে। এ কি, অনেক রাত হয়ে গেল, মা ডাকলো না তো? আমাদের গ্রামে রাত 11টা মানে মাঝরাত। হঠাৎ বাইরে থেকে একটা গুনগুন শব্দ ভেসে এলো। এত রাত্রে কে শব্দ করছে? কৌতূহল নিয়ে এগিয়ে গেলাম। বারান্দা পেরিয়ে সিঁড়ি দিয়ে নামতেই শব্দটা বন্ধ হয়ে গেল। দেখলাম খাবার টেবিলে রাতের খাবার ঢাকা দেওয়া। মনে হয় সবাই ঘুমিয়ে পড়েছে। অকস্মাৎ খেয়াল পড়ল শব্দটা সম্ভবত পুবের ঘর থেকে আসছে। ওই ঘরে তো মৌ বলে মেয়েটাকে আশ্রয় দেওয়া হয়েছে। এগিয়ে গিয়ে চেয়ারে বসে খাবারের ঢাকা খুলতেই এক মুহূর্তে আমার সারা দেহের রক্ত হিম হয়ে গেল। খাবারের থালায় খাবার নেই, রয়েছে এক জোড়া রক্ত মাখা চোখ। হুড়মুড়িয়ে চেয়ার থেকে উঠে পড়লাম। এই কি, ভুল দেখছি না তো? পলক ফেলতেই ফের দেখলাম থালা ভর্তি ভাত আর মাংস। ঘুম চোখে নিশ্চয়ই ভুল দেখলাম। আর খাওয়া হলো না। বেসিনে থালাটাকে রেখে সিঁড়ির কাছে যেতেই শুনতে পেলাম একটা মৃদু হাসির শব্দ। কি হাসছে এভাবে? ওই পুবের ঘর থেকেই আসছে বলে মনে হলো শব্দটা। কান পাতলাম জানলায়, হাসিটা থেমে গেল। তোকে খেতে দেব না আমি, কিছুতেই না। তোকে শেষ করে দেব আমি, শেষ করে দেব। কে বললো কথাটা? খড়খড়ি তুলতেই দেখলাম মেয়েটা বিছানায় অঘরে ঘুমোচ্ছে। কি যে হচ্ছে আমার সাথে আজ বুঝতে পারছি না। আবারও মেয়েটার দিকে তাকাতেই ওর হাতে থাকা একটা ব্রেসলেট দেখে আমার মনে পড়ে গেল এটা এটা মোনালিসার ব্রেসলেট ওর হাতে ছিল। ও তো হাতে এমনই একটা ব্রেসলেট পরে থাকতো সব সময়। এক ছুটে ঘরে গিয়ে লাগেজে হাতড়িয়ে বহু খুঁজে একটা ছবি বের করলাম। ছবিটা দেখতেই চমকে উঠলাম। মোনালিসার ছবিতে চশমা পরালে তাকে হুবহু মৌয়ের মতোই দেখতে লাগবে। না না, এ হতে পারে না। মোনালিসা তো 2 বছর আগে মারা গেছে। এরপর একটা নাম্বারে বহুবার ফোন করলাম। ফোনটা ধরো অমিতেশ দা, ফোনটা ধরো। অমিতেশ দা ফোনটা রিসিভ করলো না। এখন অনেক রাত হয়েছে। এইসব করতে করতে কখন যে খাটে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলাম খেয়াল নেই। খোকন, কি রে খোকন, ওট ওট, আর কত ঘুমোবি? বেলা 10টা বেজে গেছে। ও
মা, তুমি? হ্যাঁ আমি। ওদিকে দেখ না, মেয়েটা যে কোথায় চলে গেল দেখতে পাচ্ছি না। মানে? তড়িঘড়ি ঘর থেকে বেরিয়ে আশপাশটাই দেখলাম, সত্যি মেয়েটাকে কোথাও দেখতে পেলাম না। কি বিলাসবাবু, আমাকে খুঁজছেন? চমকে উঠে পিছনে ঘুরতেই দেখলাম মেয়েটাকে। তুমি এখানে? তুমি কি করে বুঝলে আমি এখানে আছি? তুমি তো চোখে দেখতে পাও না। তাতে কি হয়েছে? দেখতে না পেলেও বুঝতে আমি ঠিকই পারি বিলাসবাবু। এই মেয়ে, কাউকে কিছু না বলে তুমি এতক্ষণ কোথায় গিয়েছিলে গো? কই, আমি তো এই আশেপাশেই ছিলাম। সত্যি করে বলো তো, তুমি কোথায় থাকতে আগে? কোথা থেকে এসেছো তুমি? কেন, আমি তো আশ্রমে থাকতাম। না না, তুমি মিথ্যে কথা বলছো। তুমি মোটেও আশ্রমে থাকতে না। সত্যিটা স্বীকার করো, কে তুমি? এই খোকন, কিভাবে কথা বলছিস ওর সাথে? এভাবে কেউ কাউকে বলে? না মা, তুমি ওর কথায় কিছু মনে করো না। না না, ঠিক আছে। আসলে কাকিমা, আমার খুব খিদে পেয়েছে। এ বাবা, সত্যিই তো সকাল থেকে কিছু খাওয়া হয়নি, খেতে তো পাবেই। চলো আমার সঙ্গে চলো। কোনো অক্কেল নেই তোর একটা। ঘরে এসে তাড়াতাড়ি অমিতেশদাকে আবারও ফোনে চেষ্টা করলাম। এবার ফোনটা রিসিভ হলো। হ্যালো, কে? এটা অমিতেশদার নাম্বার না? অমিতেশদাকে একটু ফোনটা দিন না। আমি ওনার স্ত্রী বলছি। আজ 2 দিন হলো অমিতেশ মারা গেছে। হ্যাঁ, কি বলছেন? অমিতেশের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। কিভাবে যে ছাদ থেকে পড়ে গেল জানি না। বুকটা কেঁপে উঠল। ফোনটাকে আর ধরে রাখতে পারলাম না। তার মানে আমি যা ভাবছি সেটাই সত্যি। সব বিষয়টাই আমার কাছে ধীরে ধীরে স্পষ্ট হলো। খোকন, খোকন! ঘাড় ঘুরিয়ে দেখলাম মা। থরথর করে কাঁপছে মায়ের গোটা শরীর। দৌড়ে দরজার কাছে এগিয়ে গেলাম। কি হয়েছে? এমন করছো কেন? ওই মেয়েটা। কি হয়েছে? তুমি শান্ত হও। না রে খোকন, খাওয়াতে গিয়ে ওর চোখ থেকে চশমাটা খুলে মাটিতে পড়ে গেল। দেখি ওর দুটো চোখ নেই, আচ্ছা শুধু কালো অন্ধকার। হ্যাঁ, ও, তার মানে আমি যা ভাবছিলাম ঠিক তাই। ও মৌ নয়, মোনালিসা। ও আচ্ছা, ও জানতে পারেনি তো যে তুমি জেনে গেছো ও যে মানুষ নয়, অশরীরী? কি বলছিস তুই খোকন? ও মানুষ নয়? না মা, ও মানুষ নয়, আমি ঠিক বলছি। ও একটা অশরীরী। ও আমাদের মারতে এসছে। ও প্রতিশোধ দিতে এসছে মা, প্রতিশোধ। কিসের প্রতিশোধ? কি করেছিস তুই খোকন? মা বছর 2 আগেকার কথা। আমাদের ইনস্টিটিউটে ওই একটা মেয়ে এসেছিল, মোনালিসা। কয়েকদিনের মধ্যেই হঠাৎ মেয়েটা আত্মঘাতী হয়। এর চেয়ে বেশি আমি কিচ্ছু বলতে পারবো না। তবে মা, আমি জানি ও প্রতিশোধ নিতে এসছে। ও প্রতিশোধ নিতে এসছে আমাদের এখানে। তুই কি বলছিস খোকন? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখন এসব কিছু বলার সময় নেই মা, আগে এখান থেকে পালাতে হবে। চলো তাড়াতাড়ি। আর কিছু বলার অবকাশ না দিয়ে মায়ের হাতটা ধরে তড়িঘড়ি সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম। খোকন আসতে চল, পড়ে যাবো যে। এ কি, সিঁড়ি দিয়ে নিচের তলায় নামতেই দেখলাম আমরা নিচের তলায় না, ছাদে চলে এসেছি। আবারও নিচে নামার সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম। জানি না কিভাবে সেই ছাদেই আবার বারবার পৌঁছে যাচ্ছি। মনে হচ্ছে আমরা যেন একটা গোলক ধাঁধায় আটকা পড়ে গেছি। কিচ্ছু বুঝে উঠতে পারলাম না। এরপর পাশের একটা ঘরে ঢুকতেই সব দরজা জানলা আচমকা বন্ধ হয়ে গেল। আচম্বিতে কানে তালা ধরানো এক বজ্রপাত। আমি আর মা একে অপরকে ধরে রীতিমতো কাঁপছি। সহসা আমাদের সামনে একটা হুইল চেয়ার দৃশ্যমান হলো। সেখানে বসে আছে এক নারী, মিশমিশে কালো অক্ষি কঠোর, রক্তাক্ত শরীর। দেখে আমার গাটা শিউরে উঠল। মাসিমা, আপনি চলে যান। বিলাসবাবুর সাথে আমার কিছু বোঝাপড়া আছে। না, আমি আমার ছেলেকে ছেড়ে কোথাও যাব না। তুমি কে?
ছেড়ে দাও আমার ছেলেকে। বলতে বলতেই মা মূর্ছা গেল। অচৈতন্য অবস্থায় দেহটা মাটিতে লুটিয়ে পড়ল মায়ের। মা, কি হলো তোমার? কি চাও, কি চাও তুমি মোনালিসা? সেদিনকে আমাকে ওই পাষণ্ড অমিতেশ ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল। পড়ে যাওয়ার পরও আমি বহুক্ষণ বেঁচেছিলাম। ভেবেছিলাম আপনি হয়তো এর প্রতিবাদ করবেন, কিন্তু না, আপনি স্বচক্ষে সমস্ত ঘটনার সাক্ষী হয়েও একটা টু শব্দ করলেন না। অমিতেশের মুখোশের আড়ালে থাকা নোংরা মানসিকতাটা তুলে ধরতে চেয়েছিলাম। ও বাইরের কোম্পানির কাছে ওখানকার সমস্ত মূল্যবান ডকুমেন্ট পাচার করত। আমি সমস্তটা জানতে পেরে যাই। তারপর থেকে দিনের পর দিন উত্ত্যক্ত করেছে ও আমাকে। শেষে আমাকে ছাদ থেকে ঠেলে পর্যন্ত ফেলে দিল। আপনি দেখলেন আমি বেঁচে আছি, তাও আপনি চোখ বুজে রইলেন। কেন কেন? দেখো মোনালিসা, তোমার সাথে যেটা হয়েছে সেটা অন্যায়। সেদিন আমি সবকিছু দেখেও চোখ বুঝে থাকতে বাধ্য হয়েছিলাম। অমিতেশ দা না হলে আমার মিথ্যে খুনের কেসে ফাঁসানোর হুমকি দিয়েছিল। আমার সংসারটা ভেসে যেত মোনালিসা। ওই ঘটনার পর দিনই আমি ওই ইনস্টিটিউট ছেড়ে দিয়েছিলাম, আর ওদের কারোর সাথে কোনো দিন যোগাযোগ রাখিনি আমি। আমাকে তুমি ক্ষমা করে দাও মোনালিসা, ক্ষমা 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 করে দাও। ক্ষমা? এখানেই শেষ নয় বিলাসবাবু। ওই দিন ও আমার চোখ দুটো উপড়ে ফেলে দেয়, তখনও আমার দেহে প্রাণ ছিল। আমার পা দুটো কেটে জলে ভাসিয়ে দেয়, আর ওই ইনস্টিটিউটের পেছনের জঙ্গলে আমার বাকি শরীরটা পুঁতে দেয়। অমিতেশ দার এতটা নৃশংস! এসব শুনে আমার হাত পা থরথর করে কাঁপছিল। এসবের কিচ্ছু জানতাম না আমি, বিশ্বাস করো মোনালিসা, কিচ্ছু না। অমিতেশ দা যে মেরে ফেলেছি, অমিতেশকে আমি মেরে ফেলেছি। তবে আমি আপনাকে মারবো না। আপনারা যে ভালো মানুষ সে প্রমাণ আমি আগেই পেয়েছি। নইলে একটা অসহায় মেয়েকে আশ্রয় দিতেন না। আমায় ছেড়ে দাও, ক্ষমা করো আমায়। আমি বুঝতে পারছি সেদিন আমার প্রতিবাদ করা উচিত ছিল। আমি সব স্বীকার করবো পুলিশের কাছে। তোমার মৃতদেহের সৎকার করবো আমি করব। এই অপরাধের প্রায়শ্চিত্তটা আমায় করতে দাও মোনালিসা, করতে দাও। বেশ, ছেড়ে দিলাম তোমাকে এবারের জন্য, কিন্তু আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই। এরপর সবকিছু স্তব্ধ হয়ে গেল, আর মোনালিসাকে কোথাও দেখতে পেলাম না আমি। আজকের সকালটা আমার প্রায়শ্চিত্তের সাক্ষী হয়ে থাকবে। নতুন দিনে ওর দেহের সৎকার করে আমি ওর আত্মাকে মুক্তি দেব, এটাই পণ করেছি। সামনে অনেক কাজ বাকি।